বিরিয়ানির হাঁড়িতে রান্না হচ্ছিল, কিন্তু দোকানের মালিক মরে গিয়েছিল ৩ বছর আগে। আর সেই রাতে দোকানে খেতে বসা লোকটি যখন মাথা তুলে তাকালো, দেখল কাউন্টারের ওপারে যে দাঁড়িয়ে আছে সে শুধু হাসছে, হাসছে আর হাসছে। ঠোঁট নাড়ছে না, চোখ পলক ফেলছে না, শুধু একটা হিম করা হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই একই রাতে দিল্লির এক পুরনো গলিতে ৩ বন্ধু হেঁটে যাচ্ছিল রাত ১২টায়। হঠাৎ তাদের মধ্যে একজন থামল, বলল, কেউ একজন আমার নাম ধরে ডাকছে। বাকি দুজন শুনতে পেল না কিছু, কিন্তু সে গলা শুনেছিল, স্পষ্ট শুনেছিল, এবং সে গলার দিকে হাঁটতে শুরু করেছিল, একা, রাতের অন্ধকারে। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে সন্ধ্যার আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ শনিবার, সন্ধ্যা ৭টা। এই সময়টার কথা একটু মনে করুন। সন্ধ্যা ৭টা, দিনের শেষ আলো যখন আস্তে আস্তে ডুবে যায়, যখন ঘরের কোণগুলো একটু একটু করে অন্ধকার হয়ে ওঠে, যখন রাস্তার লোকজন ঘরে ফিরতে শুরু করে, ঠিক সেই সময়টায় অন্য একটা জগৎ জেগে ওঠে। সেই জগতের কথা আমরা জানি না, দেখি না, বুঝতেও পারি না বেশিরভাগ সময়, কিন্তু মাঝে মাঝে সেই জগৎ আমাদের কাছে এসে যায়, আমাদের জীবনের সাথে মিশে যায়। আর সেটা যখন ঘটে, তখন যা হয় তা কোনো মানুষ সহজে ভুলতে পারে না। সন্ধ্যা ৭টা এবং রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়ে আমি নিয়ে আসি সেই সব সত্য ঘটনা যা শুনলে মনে প্রশ্ন জাগে, এ কি সম্ভব? এ কি সত্যি হয়? কিন্তু হ্যাঁ, হয়, ঘটে, ঘটে চলেছে। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড ১২৫-এর ২টি এমন ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। রাতের খাবার খেতে বসে যদি হঠাৎ মনে পড়ে যায় আজকের প্রথম ঘটনার কথা, তাহলে থালা সরিয়ে রাখতে ইচ্ছে করবে। আর গভীর রাতে বাইরে বেরোনোর সময় যদি কেউ আপনার নাম ধরে ডাকে, তাহলে আজকের দ্বিতীয় ঘটনার কথা মনে পড়বে। আর সেই মুহূর্তে আপনি সাড়া দেবেন না। আজকের প্রথম ঘটনা এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে। একটি পুরনো বিরিয়ানির দোকানকে ঘিরে এমন একটি ঘটনা যা সেই এলাকার মানুষ এখনও কানে কানে বলে, কিন্তু জোরে বলতে ভয় পায়। একটি দোকান যার মালিক মরে গিয়েছিল ৩ বছর আগে, কিন্তু দোকান চলছিল, রান্না হচ্ছিল, এবং রাতের বেলা দোকানের ভেতরে কেউ একজন থাকত। আর দ্বিতীয় ঘটনা এসেছে দিল্লির পুরনো শহর থেকে। সেই পুরনো গলির রাতের আধারে নিশির ডাক, যে ডাক শুনলে মানুষ নিজের ইচ্ছায় হাঁটতে থাকে, থামতে পারে না, ফিরে আসতে পারে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১২৫-এর প্রথম ঘটনা, কলকাতার সেই ভুতুড়ে বিরিয়ানির দোকান, যেখানে রাতের রান্না করে মৃত মানুষ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌমেন দত্ত। সৌমেন কলকাতার মানিকতলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি সংস্থায় হিসাব রক্ষক। দীর্ঘদিন ধরে মানিকতলা এলাকায় থাকেন। এলাকার প্রতিটি গলি তার চেনা, কিন্তু গত বছরের শেষের দিকে যা ঘটেছে, তারপর থেকে তিনি আর সেই বিশেষ গলিটায় রাতে পা রাখেননি। অসংখ্য ধন্যবাদ সৌমেনকে এই অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সৌমেনের ভাষায় বলছি। আমি মানিকতলায় থাকি প্রায় ১৫ বছর ধরে। এলাকাটা পুরনো, গলির মধ্যে গলি, পুরনো বাড়ি, পুরনো মানুষ। আমাদের এলাকার একটু ভেতরে মূল রাস্তা থেকে হাঁটলে মিনিট 10-এর দূরত্বে একটা গলির মাথায় একটা বিরিয়ানির দোকান ছিল। দোকানের নাম ছিল মুস্তাফার বিরিয়ানি ঘর। মুস্তাফা চাচা, এলাকার সবাই তাকে এই নামেই চিনত।
বয়স ছিল 65-র কাছাকাছি। চওড়া কাঁধ, বড় হাত, গলায় সব সময় একটা সাদা গামছা ঝোলানো। তিনি বিরিয়ানি রান্না করতেন এমন দক্ষতায় যে দূর দূর থেকে মানুষ আসত তার দোকানে খেতে, বিশেষ করে শুক্রবারের মাটন বিরিয়ানি। সেটার গন্ধেই মানুষ এলাকায় ঢুকতে টের পেত। মুস্তাফা চাচা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান চালাতেন একা। তার কোনো ছেলেপুলে ছিল না, স্ত্রী মারা গিয়েছিলেন আগেই। দোকানটাই ছিল তার সংসার, বিরিয়ানির হাঁড়িটাই ছিল তার সঙ্গী। তারপর একদিন মুস্তাফা চাচা মারা গেলেন। ঘটনাটা ছিল 2022 সালের নভেম্বরে। এক রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে তিনি রাস্তায় পড়ে গেলেন। হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। রাত 12টার আগেই তিনি চলে গেলেন। পুরো এলাকা শোকে ডুবল। মুস্তাফা চাচার দোকান বন্ধ হয়ে গেল, দরজায় তালা পড়ল। কেউ দাবিদার নেই বলে দোকান যেমন ছিল তেমনই থেকে গেল। ভেতরে হাঁড়ি, বাটি, কাঠের বেঞ্চ, দেওয়ালে ঝরানো মশলার থলে সব যেমন ছিল তেমনই থেকে গেল। প্রায় 3 বছর দোকানটা বন্ধ থাকলো। তারপর শুরু হলো ঘটনাগুলো। ঘটনার সময়কাল 2025 সালের অক্টোবর মাস। আমি একদিন রাত 9টার দিকে ফিরছিলাম অফিস থেকে। সেই গলির পাশ দিয়েই আমার পথ। রাতে ওই গলিটা সাধারণত নিরিবিলি থাকে, কিন্তু সেদিন গলির মুখে এসেই আমার নাকে এলো একটা গন্ধ। বিরিয়ানির গন্ধ, মাটন বিরিয়ানির গন্ধ। সেই নির্দিষ্ট গন্ধ যেটা একমাত্র মুস্তাফা চাচার দোকান থেকেই আসত। কেওড়া জল, জাফরান, গরম মশলা, একটা বিশেষ মিশ্রণ যা অন্য কোনো দোকানে পাওয়া যেত না। আমি থমকে গেলাম। মুস্তাফা চাচার দোকান তো 3 বছর ধরে বন্ধ। রান্না হচ্ছে কিভাবে? আমি গলির ভেতরে এগিয়ে গেলাম। দোকানের কাছে আসতেই দেখলাম দোকানের ভেতরে আলো জ্বলছে, দুর্বল হলদেটে আলো। কাছের দরজার ভেতর দিয়ে আলো দেখা যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কেউ দোকানটা আবার চালু করেছে, নতুন মালিক হয়তো এসেছে। সেই ভাবনা নিয়েই একটু কাছে গেলাম। কাঁচের দরজার ভেতর দিয়ে তাকালাম। দোকানের ভেতরে সব আগের মতোই, সেই কাঠের বেঞ্চ, সেই টেবিল, সেই দেওয়ালে মশলার থলে। কিন্তু কাউন্টারের পেছনে সেই বড় হাঁড়িটার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, পেছন ফিরে হাঁড়ি নাড়ছে। আমার বুকটা একটু নেচে উঠল। নতুন কেউ দোকান চালু করেছে, ভালো কথা। আমি দরজায় হাত রাখলাম। দরজা লাগানো, কিন্তু তালা নেই। আমি ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। ভেতরে বিরিয়ানির গন্ধ অনেক বেশি তীব্র। গরম ধোঁয়া ভাসছে, হাঁড়িটা থেকে ধোঁয়া উঠছে। কাউন্টারের পেছনে যে লোকটা দাঁড়িয়েছিল সে এখনো পেছন ফিরে আছে। আমি বললাম, ভাই দোকান কি খোলা? লোকটা একটু নড়ল, ধীরে ধীরে ঘুরল। যখন সে ঘুরে আমার দিকে তাকালো, সেই মুহূর্তটার কথা আমি এখনো ভুলতে পারি না। মুখটা মুস্তাফা চাচার, হুবহু মুস্তাফা চাচার মুখ। সেই চওড়া কাঁধ, সেই বড় হাত, গলায় সেই সাদা গামছা। 3 বছর আগে মারা যাওয়া মুস্তাফা চাচা। আমার পা দুটো মাটিতে আটকে গেল, নড়তে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। সে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখে একটা হাসি, কিন্তু সেই হাসি স্বাভাবিক নয়। ঠোঁট দুটো একটু বাঁকানো, কিন্তু চোখ নড়ছে না, পলক পড়ছে না। মুখের পেশিগুলো নড়ছে না, শুধু সেই হাসিটুকু যেন কেউ মুখে এঁকে দিয়েছে। সে একটু নড়ল। কাউন্টারের ওপরে রাখা একটা বাটি আমার দিকে এগিয়ে দিল, বিরিয়ানি ভরা বাটি। আমার মাথার মধ্যে তখন একটাই কথা ঘুরছিল, এ মানুষটা মারা গিয়েছে 3 বছর আগে। এ এখানে থাকার কথা নয়। আমি পেছনে সরতে লাগলাম। সে কথা বলল না, শুধু সেই বাটি ধরে দাঁড়িয়ে রইল, সেই হাসি মুখে। আমি দরজার বাইরে বেরিয়ে প্রায় দৌড়ে এলাম। গলির বাইরে মূল রাস্তায় এসে দাঁড়ালাম। হাঁপাচ্ছিলাম, হাত কাঁপছিল। সেই রাতে বাসায় ফিরে কাউকে কিছু বলিনি। ভাবলাম হয়তো আলো আধারিতে ভুল দেখেছি, হয়তো অন্য কেউ ছিল মুস্তাফা চাচার মতো দেখতে। মানুষ তো একই রকম চেহারার হতে পারে। কিন্তু পরদিন সকালে এলাকায় বেরিয়ে আমার পাড়ার চায়ের দোকানে শুনলাম আরেকটি ঘটনা। রহিম ভাই, আমাদের এলাকার মুদির দোকানদার, তিনি বললেন গত কদিন ধরে নাকি রাতে ওই গলি থেকে বিরিয়ানির গন্ধ আসছে। শুধু রাতে, দিনে কিছু নেই, রাত হলেই গন্ধ। আমি বললাম, আপনি কি ভেতরে যাননি দেখতে? রহিম ভাই একটু থামলেন, তারপর বললেন, গিয়েছিলাম, এক রাতে গেলাম, দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে কিছু নেই, খালি ঘর। হাঁড়িতে কিছু নেই, কিন্তু গন্ধ আসছে। আর আরেকটা জিনিস, হাঁড়িটা গরম ছিল। হাঁড়িটা গরম ছিল, কিন্তু ভেতরে কিছু নেই, রান্না হয়নি।
তারপরের ঘটনাগুলো শুনলে আপনার গা শিউরে উঠবে। সেই সপ্তাহেই পাড়ার ছেলেরা, মানে যারা প্রতিদিন রাতে আড্ডা দেয়, তারা একটু সাহস করে ঠিক করলো দোকানটার ভেতরে ঢুকে খোঁজ নেবে। ওরা 6 জন: সজন, বাপ্পি, রিন্টু, কিঙ্কর, মিলন আর টুকু। ওদের মধ্যে সজল সবচেয়ে সাহসী। সে বলল, ভূতের গল্প বিশ্বাস করি না, কিন্তু ব্যাপারটা কি দেখে আসি। রাত 9:30টায় ওরা 6 জন মিলে গেল সেই গলিতে। সজলের ভাষায় শুনলাম পরে কি হয়েছিল। গলিতে ঢুকতেই গন্ধ পেলাম, বিরিয়ানির গন্ধ, তীব্র গন্ধ। আমরা দোকানের সামনে এলাম। দরজার কাঁচের ভেতর দিয়ে দেখলাম আলো জ্বলছে। টুকু বলল, আলো কোথা থেকে আসছে? এখানে তো বিদ্যুৎ সংযোগই নেই। কথাটা সত্যি। মুস্তাফা চাচার মৃত্যুর পর বিদ্যুৎ সংযোগ কাটা হয়ে গিয়েছিল, কিন্তু আলো জ্বলছে। সজল দরজা খুলল, ভেতরে ঢুকল। আমরা পেছনে পেছনে। ভেতরে কেউ নেই, হাড়ি আছে, বেঞ্চ আছে, কিন্তু কেউ নেই। আলোটা কোথা থেকে আসছে বোঝা গেল না। কিন্তু হাড়িটার কাছে গিয়ে মিলন বলল, এই দেখ, হাড়ির নিচে মাটিতে ছাই, কাঠ পড়ার ছাই, কিন্তু সে ছাই গরম। আমরা হাত রাখলাম, তাজা ছাই, সবে নেভা। কেউ এইমাত্র রান্না করেছে এখানে, এই হাড়ির নিচে আগুন জ্বেলে, কিন্তু কেউ নেই। বাপ্পি হঠাৎ বলল, ওই দেখ। আমরা তার দিকে তাকালাম। সে হাড়ির ডালার দিকে আঙুল দেখাচ্ছে। হাড়ির ডালাটা একটু খোলা, আর সেই ডালার ফাঁক থেকে ধোঁয়া উঠছে, বিরিয়ানির ধোঁয়া। সজল হাত বাড়িয়ে ডালা সরালো, হাড়ির ভেতরে তাকালো, তারপর হঠাৎ পেছনে সরে গেল। তার মুখ ফ্যাকাশে। কি আছে? আমি জিজ্ঞেস করলাম। সজল বলল, বিরিয়ানি। হাড়ি ভরা বিরিয়ানি, গরম বিরিয়ানি, সবে রান্না করা। কিন্তু কে রান্না করলো? কিভাবে রান্না হলো? আমরা আর একটুও থাকলাম না। 6 জন এক দৌড়ে বেরিয়ে গেলাম। সজল বলেছিল, হাড়ির ভেতরে যখন সে তাকালো, তার ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল হাড়ির ধোঁয়ার মধ্যে একটা মুখ ভেসে উঠছে। মুস্তাফা চাচার মুখ, সেই চওড়া মুখ, সেই গামছা, সেই হিম ঠান্ডা হাসি। সেই রাতের পর থেকে এলাকায় কথাটা ছড়িয়ে পড়ল। মানুষজন বলতে শুরু করলো, মুস্তাফা চাচার দোকান ছেড়ে যাননি, তিনি মরেও দোকানে আছেন। এই ঘটনার সাথে যুক্ত হলো আরেকটি তথ্য, যা আমি পরে জানলাম এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ হাজি সাহেব থেকে। হাজি সাহেবের বয়স 80-র কাছাকাছি। তিনি বললেন, মুস্তাফা এই দোকানে একটা মানত করেছিলেন। কোনো এক সময়ে যখন তার ব্যবসা ডুবে যাচ্ছিল, তখন তিনি একটা মানত করেছিলেন। বলেছিলেন, মরার আগে যেন এই দোকান না ছাড়েন। শুধু মরার আগে নয়, মরার পরেও যেন এই দোকানের সাথে থাকতে পারেন। মানতটা কার কাছে করেছিলেন, কিভাবে করেছিলেন, সেটা হাজি সাহেব পুরোটা জানতেন না, কিন্তু বলেছিলেন মুস্তাফা মাঝে মাঝে এমন কথা বলতেন। আর এখন মনে হচ্ছে সেই মানত কবুল হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেই ঘটনার কিছুদিন পর একটি ঘটনা ঘটল যা সবাইকে স্তব্ধ করে দিল। পাড়ার এক ছেলে, তার নাম অরিন্দম, বয়স 22-23, নতুন কলকাতায় এসেছে পড়াশোনা করতে। এই এলাকায় মেস করে। সে মুস্তাফা চাচার দোকানের ব্যাপারে কিছু জানত না। সেই রাত 10টার দিকে সে বেরিয়েছিল খেতে, কাছাকাছি কোনো দোকান খোলা পাবে ভেবে। সে গিয়ে পড়ল সেই গলিতে। দোকানে আলো দেখে ঢুকে গেল, খেয়ে এলো। ফিরে এসে মেসে তার বন্ধুদের বলল, একটা পুরনো বিরিয়ানির দোকান খোলা পেলাম। মালিক বৃদ্ধ একজন, কথা বলে না, শুধু খাবার দিল। দারুণ বিরিয়ানি। আমি এই কথাটা শুনলাম পরদিন সকালে অরিন্দমের বন্ধুর কাছ থেকে। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম অরিন্দমের মেসে। অরিন্দম তখন ঘরে, কিন্তু তার চেহারা দেখে চমকে গেলাম। সে স্বাভাবিক দেখতে, কথা বলছে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত ভাব, ফ্যাকাশে, একটু ঘোলাটে চোখ, যেন ঠিকমতো ঘুমায়নি। আমি বললাম, তুমি কি রাতে ওই বিরিয়ানির দোকানে গিয়েছিলে? সে বলল, হ্যাঁ, কেন? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে কথাটা বিশ্বাস করতে পারছিল না। বলল, না না, মানুষ ছিল দোকানে, বৃদ্ধ মানুষ, আমার কাছ থেকে টাকাও নিল। টাকা নিল? হ্যাঁ, 60 টাকা, এক থালা বিরিয়ানি। আমি বললাম, সে কেমন দেখতে ছিল? অরিন্দম বলল, বৃদ্ধ মানুষ, চওড়া কাঁধ, গলায় সাদা কাপড়। আমার বুক ঠান্ডা হয়ে গেল। অরিন্দমকে মুস্তাফা চাচার একটা পুরনো ছবি দেখালাম। এলাকায় একটা পুজোর স্মরণিকায় ছবি ছিল তার। অরিন্দম ছবি দেখে একটু থেমে বলল, হ্যাঁ, এই লোকই তো। সেই মুহূর্তে আমাদের দুজনের কেউই কথা বলতে পারলাম না। কিন্তু সেদিন থেকে অরিন্দমের অবস্থার পরিবর্তন শুরু হলো।
সে ঠিকমতো ঘুমাতে পারছিল না, রাতে বারবার জেগে উঠছিল। বলতো স্বপ্নে বিরিয়ানির হাঁড়ির সামনে দাঁড়িয়ে আছে সে, আর পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখছে। সে ঘুরে তাকাতে পারছে না, শুধু সেই হাত অনুভব করছে। 3 দিন পর সে খাওয়া ছেড়ে দিল, বলল খেলেই বমি পাচ্ছে, পেটে যন্ত্রণা করছে। তার বন্ধুরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে বললেন শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু কেন খেতে পারছে না সেটা বোঝা যাচ্ছে না। তারপর 4র্থ দিন রাতে অরিন্দমের মেসের বন্ধুরা দেখল অরিন্দম রাত 2টায় ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছে। তারা ডাকল, কিন্তু সে কথা বলছে না, হাঁটছে, ঘুমের মধ্যে হাঁটার মতো, চোখ খোলা কিন্তু দৃষ্টি ফাঁকা, সোজা হাঁটছে। তার বন্ধুরা পেছনে গেল। অরিন্দম সোজা সেই গলিতে গেল, দোকানের দরজায় এসে দাঁড়ালো। দোকানের ভেতরে তখন আলো জ্বলছিল। বন্ধুরা ভয়ে ডাকছিল, অরিন্দম ফিরে আয়, কিন্তু সে শুনছিল না, দরজায় হাত রাখল। তখন বন্ধুদের একজন বলশালী ছেলে, সে ছুটে এসে অরিন্দমকে পেছন থেকে জড়িয়ে ধরল, টেনে নিয়ে গেল। অরিন্দমের ঘুম ভাঙল। সে বলল, আমি কোথায়, আমি এখানে কেন? কিছুই মনে নেই তার। সেই রাতের পর থেকে অরিন্দমকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সে সুস্থ হলো আস্তে আস্তে, কিন্তু সেই এলাকায় আর ফিরল না। এরপর এলাকার মানুষজন একটা সিদ্ধান্ত নিল। পুরনো মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল করিম, তাকে ডাকা হলো। তিনি পুরো ঘটনা শুনলেন। তারপর বললেন যে মানত মুস্তাফা করেছিলেন সেটা বলার আগে বোঝা দরকার কার কাছে করেছিলেন। যদি অপশক্তির কাছে মানত করা হয় তাহলে মৃত্যুর পরে আত্মা মুক্তি পায় না, আটকে যায়, সেই জায়গায় বাঁধা পড়ে থাকে। মাওলানা সাহেব বললেন, মুস্তাফার আত্মা দোকানে আটকে আছে। সে মুক্তি চাইছে কিন্তু পারছে না। সে যা বোঝাতে পারছে তা হলো বিরিয়ানি রান্না করা, তার যা একমাত্র কাজ ছিল। মাওলানা সাহেব কিছু আমল করলেন দোকানের বাইরে থেকে। কোরআন তেলাওয়াত হলো। এলাকার মানুষজন মুস্তাফা চাচার আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করলেন। সেই রাতের পর থেকে দোকানে আর আলো জ্বলেনি, বিরিয়ানির গন্ধ আর আসেনি। রান্নার শব্দ, ছাই, বিরিয়ানি ভরা হাঁড়ি কিছুই আর দেখা যায়নি। কিন্তু দোকানটা এখনো বন্ধ, তালাবদ্ধ। এলাকার কেউ সেই দোকান খুলতে সাহস করেনি, কারণ সবাই জানে মুস্তাফা চাচার সাথে সেই দোকানের একটা বন্ধন আছে। এই দুনিয়া ছাড়িয়েও যে বন্ধন ছেড়া যায় না। সৌমেনের শেষ কথাগুলো মনে আছে। তিনি বলেছিলেন, ভাই, পুরনো এলাকার পুরনো দোকানের প্রতি একটু শ্রদ্ধা রাখবেন। যিনি সারা জীবন মানুষকে খাইয়েছেন তার আত্মা হয়তো আজও সেই কাজ করতে চায়, কিন্তু রাতে অচেনা দোকানে ঢুকবেন না। আর যদি দোকান খোলা দেখেন, দোকানে লোক নেই কিন্তু গন্ধ আসছে, তাহলে বুঝবেন সেই দোকানের মালিক হয়তো এই দুনিয়ার নয়। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। কলকাতার পুরনো গলিতে সেই ভুতুরে বিরিয়ানির দোকান, যেখানে 3 বছর আগে মারা যাওয়া মুস্তাফা চাচা আজও রান্না করে চলেন, কারণ এই দোকান ছাড়তে পারেননি। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব দিল্লির রাজধানীতে, সেই পুরনো শহরের রাতের গলিতে, যেখানে নিশির ডাকের ভয়ঙ্কর সত্য ঘটনা মাত্র কয়েক মাস আগে ঘটেছে। 3 বন্ধু রাতে বেরিয়েছিল। একজন ডাক শুনল, গেল। বাকি 2 জন অপেক্ষা করতে করতে বুঝল যে গেছে, সে ফিরছে না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন কমলেশ শর্মা। কমলেশ দিল্লির পুরনো শহরে চাঁদনি চকের কাছাকাছি একটি এলাকায় থাকেন। পেশায় তিনি একটি দোকানে কাজ করেন। তার বয়স 26। তার 2 বন্ধু রাজেশ এবং বিপুল মিলে ঘটে গেছে এমন একটি ঘটনা যা তারা কাউকে বলেনি এতদিন, কারণ মানুষ বিশ্বাস করবে না মনে হয়েছিল, কিন্তু এখন সাহস করে বলছেন। অসংখ্য ধন্যবাদ কমলেশকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের পাঠানোর জন্য। ঘটনাটি কমলেশের ভাষায় বলছি।
দিল্লির পুরনো শহর যারা চেনেন তারা জানেন এই শহরের অলি গলির কোনো শেষ নেই। চাঁদনি চক থেকে একটু ভেতরে ঢুকলে এমন গলি আছে যেগুলো দিনের বেলাও অন্ধকার, আর রাতে সেই গলিগুলো এমন হয়ে যায় যেন অন্য একটা দুনিয়া। পুরনো মোঘল আমলের দেওয়াল, পুরনো হাভেলির ভাঙা অংশ, সরু সরু রাস্তা। এই জায়গায় অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে, আর অনেক অজানা ঘটনা আছে। আমি এই এলাকায় জন্মেছি, বড় হয়েছি। আমার বাবাও এখানে জন্মেছিলেন। আমার বাবা বলতেন, পুরনো দিল্লির রাতে যখন একটু থেমে গেলে সব নিস্তব্ধ হয়ে যায়, তখন মাঝে মাঝে এমন কিছু শুনতে পাওয়া যায় যা এই দুনিয়ার নয়। তিনি সতর্ক করতেন, রাতে যদি কেউ তোর নাম ধরে ডাকে আর তুই চিনতে না পারিস, তাহলে সাড়া দিবি না। আমি এই কথাটা শুনেছিলাম, মাথায় ছিল, কিন্তু ভাবিনি কখনো এই নিয়মটা কাজে লাগবে। সেটা ছিল 2025 সালের জানুয়ারির শেষের দিক, শীতের রাত, ঠান্ডা প্রচুর। আমি, রাজেশ আর বিপুল, আমরা তিনজন ছোটবেলার বন্ধু। সেই রাতে রাজেশের বাড়িতে আড্ডা ছিল। রাত 11:30টার দিকে আড্ডা শেষ হলো। আমি আর বিপুল বেরোলাম বাড়ি ফিরব বলে। রাজেশও একটু এগিয়ে দিতে বলল, কারণ পথে একটা পানের দোকান আছে, রাজেশ পান খাবে। তাই তিনজনেই বেরোলাম। সেই রাতে পুরনো দিল্লির গলিগুলো ছিল একদম নিঃশব্দ। শীতের জন্য মানুষজন আগেই ঘরে ঢুকে গেছে। রাস্তায় আমরা তিনজন, আর দূরে দূরে কিছু রাস্তার আলো। গলিতে ঢুকলেও আলো নেই ঠিকমতো। আমরা একটা গলি দিয়ে যাচ্ছিলাম, পুরনো গলি। দুপাশে পুরনো বাড়ি, দেওয়ালে পলেস্তারা খসে পড়েছে, মাটিতে পুরনো ইট। এই গলিতে মাঝে মাঝে আমরা আসি, কিন্তু রাতে বেশি আসা হয় না। গলির মাঝামাঝি জায়গায় আসতেই বিপুল হঠাৎ থামল। আমি বললাম, কি হলো? বিপুল বলল, কেউ আমার নাম ধরে ডাকল। আমি শুনিনি, রাজেশও শুনিনি। কোথা থেকে? রাজেশ জিজ্ঞেস করল। বিপুল গলির একটা দিকে আঙুল দেখালো। গলির শেষে একটা বাঁক, সেই দিকটায়। ওই দিক থেকে। কার গলা? আমি জিজ্ঞেস করলাম। বিপুল একটু ভাবল, তারপর বলল, চিনি না, কিন্তু মিষ্টি গলা, মেয়ের মতো। রাজেশ বলল, হয়তো কেউ বিপদে পড়েছে, যাই দেখি। আমি বললাম, রাতের গলিতে যাবি কোথায়? চল বাড়ি। কিন্তু বিপুল ততক্ষণে এগিয়ে যেতে শুরু করেছে। আমরা দুজন থামতে বললাম, সে শুনল না, হাঁটছে। বিপুল, থাম। সে থামল, ঘুরে তাকালো। তার মুখের ভাব স্বাভাবিক না, একটু ঘোলাটে। কি হলো তোর? ওখানে কেউ নেই? আছে, বিপুল বলল। আবার ডাকছে, শুনতে পাচ্ছিস না? আমি মনোযোগ দিয়ে শুনলাম। রাতের নিস্তব্ধতায় শুধু দূরের কোনো গাড়ির শব্দ, অন্য কিছু নেই। আমরা শুনতে পাচ্ছি না। বিপুল বলল, কিন্তু ডাকছে, আমার নাম ধরে ডাকছে, বিপু, বিপু। এই কথাটা শুনে আমার ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ আমাদের বাপমা বলে দেওয়া কথাটা মনে পড়ল, যদি কেউ ডাকে, চিনতে না পারলে সাড়া দিবি না। চিনতে না পারা গলা, মেয়ের গলা, বিপুলের ডাক নাম। বিপুল, এগিয়ে যাবি না। কিন্তু সে আবার হাঁটতে শুরু করল। আমি তাকে থামাতে গেলাম, রাজেশও তার দিকে এগোলো। তখন হলো সবচেয়ে ভয়ের মুহূর্ত। বিপুল হঠাৎ দৌড়তে শুরু করল, গলির বাঁকের দিকে, অন্ধকারের দিকে। বিপুল! আমি দৌড়ালাম পেছনে, রাজেশও। কিন্তু বিপুল অস্বাভাবিক দ্রুত দৌড়াচ্ছে। গলির বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল। আমরা বাঁক ঘুরলাম, বিপুল নেই। একটা লম্বা গলি, দুপাশে পুরনো দেওয়াল, দূরে একটা মিটমিটে আলো, কিন্তু বিপুল নেই। বিপুল! কোনো সাড়া নেই। বিপুল, কোথায় তুই? নিস্তব্ধতা। আমরা দুজন দৌড়ে এগিয়ে গেলাম। গলির শেষে একটা পুরনো বন্ধ দরজা। আশেপাশে আর কোনো জায়গা নেই যেখানে যেতে পারে, কিন্তু বিপুল নেই। বাষ্পের মতো মিলিয়ে গেছে। আমি আর রাজেশ সেই রাতে প্রায় ঘণ্টাখানেক সেই গলিতে খুঁজলাম, পুরো এলাকা চষে ফেললাম। বিপুল নেই। রাত প্রায় 12:30টায় আমরা বিপুলের বাড়িতে ফোন করলাম। তার মা ফোন ধরলেন, বললেন, বিপুল তো বাড়ি আসেনি। আমরা পুলিশকে ফোন করলাম। পুলিশ এলো, আমরা সব বললাম, তারা খুঁজল। সেই রাতে পাওয়া গেল না। পরদিন সকালে বিপুলকে পাওয়া গেল। সেই গলি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পুরনো একটা হাভেলির ভাঙা অংশে। সে শুয়েছিল মাটিতে। জ্ঞান আছে, কিন্তু উঠতে পারছে না। কথা বলতে পারছে, কিন্তু স্বাভাবিক নয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
ডাক্তার বললেন শারীরিকভাবে সে ঠিক আছে, কোনো আঘাত নেই, কিন্তু সে কিভাবে সেই জায়গায় গেল, কি হয়েছিল, কিছুই মনে নেই তার। বিপুল বলল সে শুধু মনে করতে পারছে গলির বাঁকে যাওয়ার পর একটা মেয়েকে দেখেছিল, মেয়েটা ডাকছিল, সে তার দিকে এগিয়ে যাচ্ছিল, তারপর আর কিছু মনে নেই। এরপর থেকে বিপুলের পরিবর্তন শুরু হলো। প্রথম দিকে সে চুপচাপ হয়ে গেল, স্বভাব হাসি খুশি মানুষ, সেই হাসি উধাও, ঘরে বসে থাকত, বাইরে যেতে চাইত না, রাত হলেই অস্থির হয়ে যেত। তৃতীয় রাতে তার মা দেখলেন বিপুল ঘুমের মধ্যে কথা বলছে, কিন্তু স্বাভাবিক কথা নয়। কানে কান পেতে শুনলেন বিপুল বলছে, হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। তার মা তাকে ঝাঁকি দিলেন। বিপুল জেগে উঠল, ঘামে ভেজা। 5 নম্বর রাতে সবচেয়ে ভয়ের ঘটনাটি ঘটল। সেই রাতে বিপুলের মা একটু দেরিতে ঘুমিয়েছিলেন, ভোর প্রায় 3টের দিকে। তার মনে হলো ঘরে কেউ নেই। তিনি উঠলেন, বিপুলের ঘরে গেলেন, ঘর খালি। তিনি চিৎকার দিলেন, পরিবার জেগে উঠল। দরজা খোলা, বিপুল বাইরে গেছে। আমি সে রাতে ফোন পেলাম, দৌড়ে এলাম। রাত 3টের দিল্লি, রাস্তায় কেউ নেই। আমরা ছুটলাম সেই গলির দিকে, কারণ আমার মনে হচ্ছিল সে সেই দিকেই যাবে। গলিতে ঢুকলাম, সেই বাঁকে আসলাম। বিপুল দাঁড়িয়ে আছে, বাঁকের মুখে দাঁড়িয়ে একটু সামনে ঝুঁকে, যেন কারো দিকে এগিয়ে যাচ্ছে। বিপুল, সে শুনল না। বিপুল, পেছনে ফির। সে নড়ল না। আমি এগিয়ে গেলাম, তার কাঁধ ধরলাম, এবং তখনই আমি দেখলাম বাঁকের ওপাশে অন্ধকারের মধ্যে একটা অবয়ব, একটি মেয়ে বা মেয়ের মতো কিছু দাঁড়িয়ে আছে সেই অন্ধকারে। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সেখানে আলো নেই, কিন্তু তার সাদা পোশাক একটু দেখা যাচ্ছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে। আমি বিপুলকে টেনে পেছনে নিয়ে এলাম। রাজেশ হয়ে গিয়ে ধরল তাকে। বিপুলের ঘুম ভাঙল, সে জেগে উঠল, চারদিকে তাকালো, বলল, আমি এখানে কেন? আমি পেছনে তাকালাম, সেই অবয়ব আর নেই, অন্ধকার গলি শুধু। আমরা বিপুলকে নিয়ে দ্রুত সেই জায়গা ছাড়লাম। এরপর আমরা সেই এলাকার সবচেয়ে বয়স্ক মানুষের কাছে গেলাম। তার নাম আব্বাস মিয়া, বয়স 85-র কাছাকাছি। এই এলাকায় সারা জীবন কাটিয়েছেন তিনি। পুরনো দিল্লির প্রতিটি গলির ইতিহাস তার জানা। আব্বাস মিয়া পুরো ঘটনা শুনলেন, একটু চুপ থাকলেন, তারপর বললেন, ওই গলিতে পুরনো কাল থেকেই এই ঘটনা আছে। আমার বাবার বাবা বলতেন এই কথা। ওই গলির শেষে যে হাভেলি, সেটা মুঘল আমলের। সেখানে একটি মেয়ে মারা গিয়েছিল, বিয়ের আগে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিল। সেই মেয়ের আত্মা ওখানেই আছে, আর সে ডাকে। কেন ডাকে? আমি জিজ্ঞেস করলাম। আব্বাস মিয়া বললেন, সে একা একা থাকতে চায় না, তাই মানুষকে কাছে ডাকে। কিন্তু যাকে ডাকে তার কি হয়? আব্বাস মিয়া বললেন, যে সাড়া দেয় সে আটকা পড়ে যায়। ওই দুনিয়া আর এই দুনিয়ার মাঝখানে আটকা পড়ে যায়। তারপর আস্তে আস্তে সে ওই দুনিয়ার দিকে চলে যায়। আমরা কি করব? আব্বাস মিয়া বললেন, তোমার বন্ধু একবার গেছে, ফিরে এসেছে, কিন্তু সে ফিরে এলেই সব শেষ হয় না। সে একটু আটকা পড়ে আছে এখনো। ওই মেয়ে এখনো তাকে ডাকছে। তাকে সেই ডাক থেকে মুক্ত করতে হবে। কিভাবে? আব্বাস মিয়া একটু ভাবলেন, বললেন, ওই মেয়েকে শান্তি দিতে হবে। তার কষ্টের কথা কেউ জানে না, কেউ মনে রাখেনি। যদি কেউ তার কথা মনে রাখে, তার জন্য দোয়া করে, তাহলে হয়তো সে মুক্তি পাবে। আমরা পরদিন ওই এলাকার মসজিদে গেলাম। ইমাম সাহেব সব শুনলেন। তিনি বললেন, অজানা বেনাম আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা জায়েজ। তিনি দোয়া করলেন, আমরাও করলাম। তারপর থেকে বিপুলের পরিবর্তন শুরু হলো। সেই ঘোলাটে ভাব কমতে লাগলো। ঘুমের মধ্যে কথা বলা বন্ধ হলো, রাতে উঠে বেরোনো বন্ধ হলো। সপ্তাহ 2 পর বিপুল আস্তে আস্তে স্বাভাবিক হলো। কিন্তু সেই ঘটনার পর থেকে সে ওই গলিতে আর কখনো যায়নি, আমরাও না। আর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, সেটা হলো আমার বাবার সেই কথাটা,
যে রাতে যদি কেউ তোর নাম ধরে ডাকে আর তুই চিনতে না পারিস, সাড়া দিবি না। সেই রাতে বিপুল সাড়া দিয়েছিল, আমরা দিইনি, তাই আমরা ঠিক ছিলাম। বিপুল যেতে গিয়েছিল। পুরনো দিল্লির সেই গলিতে এখনো রাত হলে নাকি শোনা যায় একটা ডাক, মিষ্টি ক্ষীণ গলার ডাক। কেউ কাউকে নাম ধরে ডাকছে। সেই গলিতে আর কেউ রাতে যায় না। কমলেশের শেষ কথাগুলো এখনো মাথায় আছে। তিনি বলেছিলেন, ভাই, রাতে পুরনো জায়গায় গেলে কান খোলা রাখবেন, আর যদি কেউ আপনার নাম ধরে ডাকে একটু থামুন, ভাবুন সেই গলা চেনা কিনা দেখুন। যদি চেনা না লাগে, যদি অদ্ভুত মিষ্টি লাগে, যদি মনে হয় যেতে হবে, তাহলে যাবেন না। ঘুরে দাঁড়ান, ঘরে ফিরুন, কারণ সেই ডাক এই দুনিয়ার নয়। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড 125-এর দ্বিতীয় এবং শেষ ঘটনা। পুরনো দিল্লির পুরনো শহরের গলিতে সেই অজানা ডাক, মুঘল আমলের হাভেলিতে আটকে থাকা এক মেয়ে আত্মা যে একা থাকতে চায় না, তাই রাতে মানুষকে ডাকে। আজকের দুটি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় দুটি কথা। প্রথম, যারা ভালোবেসে কোনো কাজে নিজেকে বেঁধে ফেলে, মৃত্যুও তাদের সেই বন্ধন ছেড়াতে পারে না। মুস্তাফা চাচা তার বিরিয়ানির দোকান ছাড়তে পারেননি মৃত্যুর পরেও। দ্বিতীয়, কিছু ডাক আছে যে ডাকে সাড়া দিলে ফেরা যায় না। পুরনো দিল্লির সেই অজানা মেয়ের ডাক, সে একা বলে ডাকে, কিন্তু সেই ডাকে সাড়া দেওয়া মানে দুই দুনিয়ার মাঝখানে আটকা পড়া। আপনারা যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল oshoririoficial@gmail.com। আপনার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। লাইক করুন, শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। যতদিন রাত আছে ততদিন ঘটনা আছে, যতদিন অন্ধকার আছে ততদিন অশরীরী আছে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা পুরনো গলিতে যাবেন না, অচেনা দোকানে রাতে ঢুকবেন না, আর নাম ধরে কেউ ডাকলে আগে ভাবুন, তারপর সাড়া দিন। আল্লাহ হাফেজ।